নমস্কার, আপনারা দেখছেন এসডি নিউজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভম। আজকের যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, বিষয়টা হচ্ছে রাজ্য রাজনীতি। কেননা রাজ্য রাজনীতি বলছে, ঘটনা হয়েছে প্রথমতই এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন প্রায় ঘোষণা এখনো হয়নি। তো বিজেপি একপস্তভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্য তার ব্যতিক্রম হয়নি। আমাদের দুটো আসন রয়েছে, দুটো আসনের মধ্যে একটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এই বিষয় নিয়ে পূর্ব ত্রিপুরা আসন এখন অবধি ঘোষণা করা হয়নি। তো আমার সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যিনি আমার সাথে রয়েছেন তিনি হলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা। এসডি নিউজের পর্দায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ, ওয়েলকাম এসডি নিউজ চ্যানেলকে। প্রথমে বিদ্যুৎবাবু, যে প্রশ্নটা থাকবে আপনার কাছে, আমরা পাহাড়ে যে রাজনীতি হয় সব ক্ষেত্রে সব যারা পার্টি রয়েছে, বিরোধী বলুন শাসক বলুন, যারা রয়েছে, পাহাড়ের জনজাতিদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এটা পাহাড়ের জনজাতিদের বক্তব্য, আমাদের বক্তব্য নয়, এটা পাহাড়ের জনজাতিদের বক্তব্য। কেন এটা কেন হয়? পাহাড়ে যারা আছে তারা খুব সাদাসিধা, অনেস্ট। তাদেরকে নিয়ে রাজনীতি খেলা হয় না, তারাও রাজনীতি খেলে। সাদাসিধা যারা পাহাড়ের লোক তারাও রাজনীতি খেলে। আর এই ত্রিপুরা রাজ্যতে 1949 15 অক্টোবর থেকে জনজাতিরা গণতন্ত্রের যে সমুদ্রতে আসলো, জনজাতিরা শিক্ষিত না হওয়া সত্ত্বেও অনেক কিছু শিখলো। অনেকে তো কলেজ স্কুলে না গেলেও প্র্যাকটিক্যালি অনেকটা শিখে। এই জন্যেই জনজাতিরাও এখন ত্রিপুরা রাজ্যতে রাজনীতির শিক্ষায় শিক্ষিত। এই জন্যে জনজাতিরা একটু সেন্টিমেন্ট আছে, কিন্তু তবুও তাদেরকে যদি খেলতে চায় জনজাতিরাও খেলে। এই জন্যে আমি বলি, এখন যেটা চলছে 2024-এর যে নির্বাচন, এই নির্বাচনেও জনজাতিরা ঠিক সিদ্ধান্ত নেবে। এরপর যে প্রশ্নটা থাকবে, পাহাড়ে বারবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কখনো ত্রিপুরাল্যান্ড, ওই দাবিকে সামনে রেখে আইপিএফটি, তারপর মথা, এই স্লোগানকে সামনে রেখে রোড ব্লক থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। তার মধ্যে দিয়ে মথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি এনে 2023-এর ভোটে তারা দাবিকে সামনে রেখে লড়াই করেছে। বিষয়টা কতটুকু যুক্তি মনে করছেন আপনার তরফ থেকে? এনসি দেববর্মার নেতৃত্বে 587টা ভিলেজ কমিটি বর্তমান এডিসিকে নিয়ে ত্রিপুরাল্যান্ড, মহারাজারকে নিয়ে 2021 থেকে শুরু করলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপুরাল্যান্ডের মধ্যে পার্থক্য কি মানুষ এখনো জানে না। ত্রিপুরাল্যান্ড এখন এডিসিকে নিয়ে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের নকশা হয়নি, কিন্তু তবুও রাজা বলতে আমরা জনজাতি অজনজাতি সবাই আমরা রাজা বললেই আমাদের সম্মান ওনার প্রতি। আর রাজা ডাকলেই সবাই সাড়া দেয়, রাজার প্রতি সম্মান সবারই আছে। কিন্তু একটা কথা এখানে, এই ত্রিপুরা রাজ্যতে সিপিএম বা কমিউনিজম ইকুয়ালিজম বা সাম্যবাদ কোনো দিন আসবে না। তবু তাদেরকে যেভাবে বুথে পাস করালো সিপিএমকে, ঠিক একইভাবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড না হলেও জনজাতিদের মধ্যে থানসা বা জনজাতিদের মধ্যে ইউনিটি করে এখন তো যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়, ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে একটু সরে তারা আসলো কনস্টিটিউশনাল সলিউশন। যে কনস্টিটিউশনাল সলিউশন জনজাতিদেরকে ভারতের সংবিধানের মাধ্যমেই আবদ্ধ রেখে এইখানে বাঁচার আন্দোলন, এটাই বোধহয় মোস্ট প্রবাবলি কনস্টিটিউশনাল সলিউশন। তা আমি তো বিজেপি করি, কিন্তু এখন দেখলাম, আমি তো খুব খুশি হই এখন যে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়াতে ত্রিপুরা মথা এবং আইপিএফটি, তার মানে সিপিএম এবং কংগ্রেসের জনজাতি ছাড়া
ম্যাক্সিমাম জনজাতি ভোটার আছে তিপ্রামথাতে, সেকেন্ড পজিশন আছে বিজেপিতে, থার্ড পজিশন আছে আইপিএফটিতে। এই তিপ্রামথা, বিজেপি, আইপিএফটি যে জনজাতিরা বিজেপির ছত্রছায়াতেই আসলো, এখন কংগ্রেস এবং সিপিএমের জনজাতিরা নাই বললেই চলে, নেগলিজেবল আছে, কিন্তু খুব নেগলিজেবল। এই জন্যেই আগামী আমাদের যে নির্বাচনে 2024-এর নির্বাচনে আমরা জিতবই, 2টা সিট পাবো আমরা, পশ্চিম এবং পূর্ব 2টা সিটেই বিজেপির পক্ষে আসবে। তারপর আরেকটা যেটা বিদ্যুৎবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন আগে যখন সরকারের ত্রিপাক্ষিক একটা চুক্তির মাধ্যমে যখন একটা চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রামথা এবং বিজেপির, তারপর আমরা দেখতে পেলাম দুজন মন্ত্রিসভায়, মথার তরফ থেকে দুজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে এবং শপথ বাক্য হয়েছে। কিছুদিনের মধ্যে আবার 2-1 দিনের মধ্যে যে অনিমেষ দেববর্মা যিনি রয়েছেন, অনিমেষ দেববর্মা একটা বক্তব্য যেটা সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছে, প্রচুরভাবে ভাইরাল হয়েছে। উনি বলছেন সরকারের সাথে যে চুক্তি হয়েছে, আমাদের যেই বিষয় নিয়ে নেমেছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা আমাদের সরকার থেকে আদায় করব। কতটুক মানে এটা আপনার তরফ থেকে সত্যতা মনে হয়? গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে ইস্যুটাকে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ড শব্দ তো নেই ওইখানে। কিন্তু আমরা 4টে জিনিস দেখলাম, কি ওইখানে পলিটিক্যাল রাইট, ল্যান্ড রাইট, ল্যাঙ্গুয়েজ রাইট, আর একটা ফিনান্সিয়াল বা ইকোনমিক রাইট। তো ওই জিনিসগুলা আমরা তো ডিটেলস কোনো ড্রাফট দেখিনি, কিন্তু এখানে 6 মাস পর্যন্ত ওইখানে মডেলিটি কমিটি করে, বিভিন্ন ছোট ছোট কমিটি করা হবে, অ্যাক্ট হবে, রুলস হবে, কি হবে, এইটা আফটার ইলেকশন 2024-এর পার্লামেন্ট ইলেকশন মোদি সরকার গঠন হওয়ার পর। কিন্তু তবু এখানে দেখলাম এইখানে ত্রিপুরাল্যান্ডের ইস্যু নিয়ে চুক্তি করার পরে ওই চুক্তিটা তো আসলো না, কিন্তু 2জন মন্ত্রীও হয়নি, 1.5 জন হয়েছে। একজন তো এমওএস, একজন তো পূর্ণাঙ্গ মন্ত্রী, একজন ক্যাবিনেট, একজন এমওএস। তো এখন অনিমেষ বাবু একজন ক্যাবিনেট মিনিস্টার হিসাবে বা এলইউপি থাকা সত্ত্বেও উনি যদি বলেন ত্রিপুরাল্যান্ড আদায় করবে, কিন্তু কিভাবে আদায় করবে ওনারাই জানেন। কিন্তু এখন যা দেখা যায় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই এই ত্রিপাক্ষিক যেটা চুক্তি হলো, এই চুক্তি যে যে জিনিসদেরকে নিয়ে এখন জনজাতিরা ক্রাই করে, যে জিনিসকে নিয়ে জনজাতিরা তারা কি বলে ক্ষুধার মতো এদিকে একবার হয়, তো ওই জিনিসগুলা সময়ই কথা বলবে। কিন্তু আমি মনে করি যে চুক্তি হয়েছে, ভারতীয় জনতা পার্টির ছত্রছায়াতে সবাই এক হয়েছে, এইটা ত্রিপুরা রাজ্যের পক্ষেও ভালো, ছোট ছোট রিজনাল পলিটিক্যাল পার্টির পক্ষেও ভালো। আমরা মোদিজির প্রশাসনকে, ওনার মুখে আমরা উজ্জ্বল করব, এটাই কনফার্ম। এরপরে যে প্রশ্নটা, এই মুহূর্তে মথার ক্রেজ কি কমবে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে? কেন বিজেপির সাথে তো জোট হয়েছে এবং পাহাড়ের মানুষকে বুঝিয়েছে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, মানে অনেক আন্দোলন করা হয়েছে। তারপর এই যে মানে বিজেপির সাথে জোট হয়ে গেল, এটা একটা পাহাড়ের মানুষকে ঠকানো হয় মনে হয় আপনার কেমন? এখন মথাও বিচলিত, বিজেপি জনজাতিরাও বিচলিত, আইপিএফটিও বিচলিত, পাজল। কেন? বিজেপি জনজাতিরা বিজেপি করা সত্ত্বেও বিজেপিকে বুথ দিতে পারবো কি না পারবো না, এটা কোয়েশ্চেন মার্ক সবসময়, এডিসিতেই হোক, বিধানসভাতেই হোক, বা বিভিন্ন এমপি ইলেকশনেই হোক। এখন আমরা বিজেপি করা সত্ত্বেও কোন সিটকে ত্রিপুরামথাকে দিয়ে দেই, কোন সিটকে আইপিএফটিকে দিয়ে দেই, এটা কোনো নিশ্চয়তা নেই। এই জন্যেই 2021-এ বিজেপির ভালো অবস্থা হওয়া সত্ত্বেও আইপিএফটিকে সিট বেশি দিল, 17টা 18টা দিল, ওরা 00। কিন্তু আমরা 10টা নিলাম, 9টা পাস করলাম, আমাদের রেজাল্ট ভালো ভারতীয় জনতা পার্টির। এখন পাহাড়ের যে ত্রিপুরামথাই হোক, আইপিএফটি হোক, এখন যেখানে বিজেপির ভালো হয়ে যাবে, এখন ত্রিপুরামথা ল্যান্ডস্লাইড হতেও পারে,
যদি ভালো হয় টাকার জলাতে ওইখানে বিজেপিকে দিতে হবে ইন ফিউচারে, বা অনেক সিট থাকতে পারে, এমন হতে পারে এখন বিজেপির এমএলএ আছে কিন্তু তীব্রমতার হাতে চলেও যেতে পারে। তো এই জন্যেই কোন সিটটা কিভাবে হবে টাইম, মানি, এনার্জি কেউ কনসেন্ট্রেট করতে পারে না। এই জন্যেই এখন যেহেতু সবাই আমরা আসলাম একত্র হয়ে, একটাই টার্গেট ত্রিপুরাতে কংগ্রেস ফ্রি, সিপিএম ফ্রি আমরা করতে চাই। আমরা করলামও গত 2023-এর বিধানসভা ইলেকশনে পাহাড়ে সিপিএম 0, অনেক বছর পরে পাহাড়ে সিপিএম 0, এডিসিতে সিপিএম 0। এখন জিতেন্দা যেখান থেকে কন্টেস্ট করলো 44 নম্বর আমাদের সাবরুম থেকে, এটা এসটি সিট না। তার মানে এসটি সিট 20টা জায়গাতে জনজাতিরা সিপিএমকে রিজেক্ট করেছে, আর এডিসিতে 28টা সিটে সিপিএমকে রিজেক্ট করেছে। এখন বিজেপি এবং রিজনাল পলিটিক্যাল পার্টি মিলে ভবিষ্যতে জনজাতিদের জন্যে, অজনজাতিদের জন্যে ত্রিপুরাতে কিভাবে শান্তি সম্প্রীতি উন্নয়ন করবে, এইটা শুধু আমাদের লিডারদের উপর নির্ভর করে। এখন ত্রিপুরাতে ডেভেলপমেন্টই হবে, বা এরকম কোনো কমিউনাল ফিলিং হবে না, এরকম এই গন্ধ আমি দেখি, এই গন্ধ আমি পাই। আরেকটা প্রশ্ন, যেটা বিজেপি পাহাড়ে কি বিজেপি এই মুহূর্তে শক্তিশালী আছে, আপনি কি মনে হয়? তীব্রমথা বিজেপিতে অ্যালায়েন্স হওয়ার আগেই তীব্রমথাতে অনেক ধস নেমেছে তখন। আর কিছুদিন আগে জনজাতিরা যারা ইয়াং স্টেজ আছে, যারা যুবকরা, অনেকে সেন্টিমেন্ট পলিটিক্যাল ডাইমেনশনটা বুঝে না, অনেকে বুঝে, শিক্ষিত হলেই পলিটিক্সটা নাও বুঝতে পারে, অনেকে শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু রাজনীতির ভবিষ্যৎটাকে এস্টিমেট করতে পারে। এরকম অনেক কেন্দ্রতে 10টা-12টা বোধহয় আমাদের এখানে এমএলএ নেই। তার মানে এই না যে ওইখানে বিজেপি নেই। এখন 2018-তে আমাদের সরকার আসলো, 2018-তে কংগ্রেস নেই, আর সুবল বাবু এবং আমাদের প্রজ্ঞা কন্টেস্ট করার পরে সেকেন্ড পজিশন হলো কংগ্রেসের। ঠিক এই রকম এখন যেখানে চরিলাম গোলাঘাটি, টাকারজলা, মান্দাই, সিমনা, এখানে আগরতলা 6, বনমালীপুর, বড়জলা, বিভিন্ন জায়গাতে আমাদের বিজেপি নেই, বিজেপির এমএলএ নেই। তা হওয়া সত্ত্বেও ওইখানে আমরা বিপুল বুথ পাবো। এখন সবাই রিয়েলাইজ করে, সবাই জানে, ইয়েস আমরা এই ক্ষমতাকে আমাদের ধরে রাখতে হবে, মোদিজিকে আবার পাঠাতে হবে। অ্যাসেম্বলি আর এমপি ইলেকশনটা একটু অন্য রকমের। এখন ক্যান্ডিডেটের উপরেও নির্ভর করে, যে ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরার আননোন ফেস না, ওয়েল নোন ফেস। তো সবার মধ্যে আফসোস আছে যে আরও চিফ মিনিস্টার থাকলে ভালো হতো, কিন্তু চিফ মিনিস্টারের পরিবর্তে এখন যদি এমপি পায়, ক্যাবিনেট মিনিস্টারই হয়ে যায়, পাবলিকের আরও এরকম ইমেজ হয়। তো আমি এইখানে নেগেটিভিটি আমি কিছু দেখি না। তারপর এরপরে যে প্রশ্নটা, 2টো আসন রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসন ঘোষণা করা হয়েছে, পূর্ব ত্রিপুরা আসন রয়েছে। অনেকেই বলছে বিদ্যুৎ দেববর্মাকে নাকি বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে, সম্ভাব্য। আবার ওই দিক দিয়ে নাম রয়েছে রাজার ছোট বোন, মহারাজার প্রদ্যুৎ কিশোরের ছোট বোন প্রজ্ঞা দেববর্মনের নাম রয়েছে সম্ভাব্যভাবে। ওইদিক গিয়ে পূর্ব ত্রিপুরা আসনে জিষ্ণু দেববর্মনের নাম রয়েছে। 4 জনের নাম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে ঘুরফেরা করছে, এবং সবাই বলছে 4 জনের মধ্যে যে কোনো একজন হতে পারে। মানে আপনি কি বলবেন সেটা? না, আমি এইরকম শুনি না, কিন্তু আমরা তো প্রজা, ওনারা তো রাজা। এখন আমাদের কর্তা এক্স ডেপুটি সিএম জিষ্ণু দেববর্মা, আর মহারাজা প্রদ্যুৎ দেববর্মা, আর বড় কুমারী প্রজ্ঞা দেববর্মা, এখন যে কুমারী আছেন কৃতি দেববর্মা সিং, তাদের সঙ্গে তো আমাদের কোনো তুলনা নেই, এটা আকাশ পাতাল। কিন্তু মানুষ অনেকে বলে, আমাকে ফোন করে, কিন্তু আমি তো এটা কোনো গন্ধও পাইনি, আমি কিছু জানিও না, যে মানুষ চাই মাটির মানুষ, মানুষ চাই গ্রাসরুট লেভেলের মানুষ। অনেকে করে
ওরা কর্তা, ওরা রাজা, তাদের ছত্রছায়াতে আমরা প্রজারা আছি। কিন্তু অনেক সময় দুঃখ করে আমরা যদি হিন্দি এবং ইংলিশ যদি না জানি আমরা পৌঁছতেই পারি না ওইখানে। তো আমাদের পূর্ব ত্রিপুরা আসন তো বিশেষ করে বিপিএল, অন্তর্দয়া, অন্নপূর্ণা, তো বিশেষভাবে পূর্ব এখানে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আছে ধলাই, আমিও ধলাইয়ের। তো আমাদের রেবতী বাবু এমপি ও ধলাইয়ের। তো এখন মানুষ বা পাবলিক যেটা চায়, পার্টি যেভাবে চায়, এখানে নিজে চাইলেও হয় না, ফিলিং থাকলেও হয় না। আমি কাজ করি পার্টির জন্যে। আই এম জাস্ট ওয়ার্কিং জিরো এক্সপেকটেশন অ্যান্ড কনসেন্ট্রেটিং ইন দ্য পার্টি। এতটুকুই আমার। আমি এত বড় এক্সপেক্ট আমি করি না। আর যদি ভারতীয় জনতা পার্টি যে কোনো কাজ দেয় আমি মাথা পেতে আমি করতে রাজি করি, নিচে থেকে আপ টু যতটুকু আমার ক্যাপাসিটি আছে। লাস্ট কোশ্চেন যেটা, প্লিজ। বিজেপির কর্মীদের এবং জনজাতিদের উদ্দেশ্যে কি বলবেন? জনজাতিরা বিজেপি করা দরকার এখন। রিজনাল পলিটিক্যাল পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ সিপিএম কংগ্রেস করা উচিত না। কারণ সিপিএম আমরা করেছি প্রায় 25 বছর, আমরা দেখলাম। আমরা জনজাতি বলতেই সিপিএম। আর কংগ্রেসে আমরা 30 বছর দেখলাম। আমরা টেস্ট করে দেখলাম 30 বছর 25 বছর। বিজেপিকে টেস্ট করলো 2018 থেকে। বিজেপি না চাইতেই দেয়। এখন যদি জনজাতিরা বিজেপিকে যদি অ্যাট্রাকশন না হয়, বিজেপির কাছাকাছি যদি না আসে, আমাদের দুর্ভোগ আছে। এই জন্যেই সব জনজাতিকে আমি বলবো ভারতীয় জনতা পার্টি রাইট ট্র্যাক এখন। মোদিজি রাইট ট্র্যাক। তা মোদিজি অনেক কিছু করতে চাই। এই ডেভেলপমেন্টে ছোঁয়া যদি পাইতে হয়, ডেফিনেটলি আমরা আমাদের লাইনে থাকা দরকার। দুনিয়াতে কিছু না, লাইন বেলাইন, লাইনে থাকলেই হয়। কারণ এই জন্যেই না চাইতে হয়। কোনোদিন আমরা আন্দোলন করি না জনজাতিরা, এয়ারপোর্টের জন্য আন্দোলন করি না। প্রত্যেক ভিলেজ কমিটি, প্রত্যেক গাঁও পঞ্চায়েতে প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আমরা কোনোদিন আন্দোলন করি না, আমরা পাই। ইভেন ত্রিপুরামথা সিপিএম তাদের ঘরে পর্যন্ত গড় হয়। বিজেপির পক্ষেই সম্ভব। আমরা কোনোদিন বলি না না জিও টেকিংয়ের সময় তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে বাদ দাও, আমরা কোনোদিন বলি না। বিএসসি চেয়ারম্যান আমাদের, ভিলেজ কমিটি আমরা চালাই, ব্লক আমরা চালাই, তবু কোনো দিন আমরা নাম কাটি না। ত্রিপুরামথার সমর্থক, সিপিএম সমর্থক, কংগ্রেস সমর্থকের কোনো দিন আমরা নাম কাটি না। প্রাইম মিনিস্টার আবাস যোজনাই হোক, হোক, বিভিন্ন প্রকল্পই হোক, প্ল্যান্টেশনে হোক, রাবার প্ল্যান্টেশনে হোক বা এরিকেনাট প্ল্যান্টেশনে হোক, আমরা কোনো দিন বাধা দেয় না। আমরা বুঝি নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। অনেক সময় আমাদেরকে সিনিয়র লিডাররা বলে, দেখো জঙ্গলের ময়নাকে ধরে আমরা আনি, তাকেও তো আমরা হরিকৃষ্ণ শেখাই। জঙ্গলের বাঘকে আনার পরে আমরা সার্কাস শেখাই, কিন্তু মানুষকে একদিন বুঝবে না। লাভ দ্যাম, গো টু দ্য পিপুল অ্যান্ড লার্ন ফ্রম দ্যাম, এটা জিগায়। বিভিন্ন আরএসএসের লোক, বিভিন্ন আমাদের সিনিয়র লোকগুলা আমাদেরকে বোঝায় মানুষের কাছে যাও, মানুষকে ডাকবে না, মানুষের কাছে যাও। এই জন্য আমরা মানুষের কাছে যাই। তো তখন আমরা অনেক জিনিস শিখি। কারণ অশিক্ষিত হলেই তার কাছে কোনো জ্ঞান নেই এরকম না। এটাই আমাদের লার্নিং স্ট্যাটাসটা। আজকের মতন এসডি নিউজ প্রোগ্রাম এই জায়গাতে শেষ করলাম। দেখতে চোখ রাখুন এসডি নিউজের পথে।